নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মালদার মোতাবাড়ি কাণ্ড, মানে গতকাল রাত্রে যে কাণ্ড ঘটেছে, যে কাণ্ড নক্কারজনক ঘটনা, গোটা ভারতবর্ষের বুকে আমাদের পশ্চিমবঙ্গে মালদার ওই মোথাবাড়ি অঞ্চল যে কী জায়গা হয়ে গেছে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। যে যেখানে বিডিও অফিসে 7 জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয়, যার মধ্যে 3 জন ছিল মহিলা জুডিশিয়াল অফিসার। এই 7 জনকে শুধু ঘেরাও করে রাখা হয় তা নয়, তার সঙ্গে সঙ্গে তাদেরকে যখন বের করে নিয়ে আসা হচ্ছে তখন তাদের উপরে ইট, লাঠি সব কিছু তাদের গাড়ির উপর আক্রমণ করা হয়, অর্থাৎ প্রাণে মারার চেষ্টা। কত টাকা লাগবে রে ছোট নেটা পেছনটা? হ্যাঁ এখন দাঁড়াও। এখন প্রাণে মারার চেষ্টা পর্যন্ত করা হয়, যেভাবে ঘিরে ধরা হয়েছিল। এই ঘটনা বুঝিয়ে দেয় যে পশ্চিমবঙ্গের বুকে ঠিক আমরা কেমন আছি। যদি এই বিচারপতিদের, যারা জাজ, তাদেরকে যদি ঘেরাও করে, তাদেরকে যদি মারার চেষ্টা করে, তাদেরকে যদি আটকে রাখে, তাহলে আমাদের অবস্থা কী? আর এই বিষয়টা গতকাল রাত্রে দেখার পরেই সুপ্রিম কোর্ট কিন্তু সুমোটো মামলা করে, এবং সুপ্রিম কোর্টে সুমোটো মামলায় আজকে যা হয়েছে তার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ঘাবড়ে গেছেন। কারণ সুপ্রিম কোর্ট আজকে কী বলেছে? সুপ্রিম কোর্ট এই বিষয়টা থেকে সম্পূর্ণভাবে কিন্তু বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক কোন জায়গায় আছে। এতদিন পর্যন্ত অনেক কিছু আমরা বোঝানোর চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট সেগুলো দেখেছেন, কিন্তু গতকালের ঘটনা বুঝিয়ে দিয়েছে। যেভাবে এক মহিলা জুডিশিয়াল অফিসার তিনি চিৎকার করে বলছিলেন যে আমার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়ির বাচ্চাটাকে দেখবেন, হাইকোর্টকে বলছে আমাকে ঘেরাও করা হয়ে গেছে, মারছি, ইট পাথর ছুটছে। এই যে কথাগুলো যখন আমরা শুনছি, এবং তিনি আর্তনাদ করে বলছেন হাইকোর্ট যেন আমার বাচ্চাটাকে দেখে, তার বাড়িতে 5 বছর একটা বাচ্চা মেয়ে আছে, যাদেরকে ঘেরাও করে রাখা হচ্ছে, তাদেরকে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। এই নারকীয় ঘেরাও ব্যাপারটা কিন্তু দেখে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা অন্য কথা এসে গেছে। সুপ্রিম কোর্ট আজকে কি বলেছে জানেন? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে, গুরুতর পর্যবেক্ষণ হচ্ছে। সিজিআই বলছেন, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন যে রাত 11টা পর্যন্ত আপনার জেলার কালেক্টর উপস্থিত ছিলেন না। আমাকে রাতেই কঠোর মৌখিক নির্দেশ নিতে হয়েছিল। 5 বছর একটি শিশুকেও খাবার ও জল দেওয়া হয়নি। বিচারপতি বাগচি বলেছেন, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তাদের আরও সতর্ক হতে হবে, তদন্ত করা উচিত। পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্ভেন্টদের সঙ্গে যোগাযোগ করতে প্রধান বিচারপতি দপ্তরে যে প্রচেষ্টা করা হয়েছিল, রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলতে হবে। আমাদের এই বিশেষ অফিসারদের রক্ষা করতে এখানে আছি, তাদের নির্দেশ মানে আমাদের নির্দেশ। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট গোপাল এস, বলেছেন যে আমাদের নিরাপত্তা বাড়াবো। এসজি মেহতা বলেন, যেটা সলিসিটর জেনারেল বলেন, যে বিচারিক অফিসারদের নিরাপত্তার জন্য এখন রাজ্যের উপর নির্ভর করা বুদ্ধিমানের কাজ হবে না। এবং বিচারপতি বাগচি বলে, আমরা বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন মানে ইসিআইয়ের ওপর ছেড়ে দিচ্ছি। এরপরে যে ঘটনার বিবরণ আসে সেটা হচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি পাওয়া গেছে। রাতে খবর আসে মালদা জেলার বিডিও অফিসে 7 জন বিচারিক অফিসার, মানে জুডিশিয়াল অফিসার, তাদের মধ্যে 3 জন ছিলেন মহিলা। অসামাজিক দুষ্কৃতীরা তাদেরকে ঘেরাও করে রাখে। বিকেল থেকে ঘেরাও শুরু হয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সঙ্গে সঙ্গে রাজ্য প্রশাসনকে জানালেও তাদের পক্ষ থেকে কোনো 8:30 পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে হোম সেক্রেটারি ও ডিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়, আশ্বাস দেওয়া হলেও কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘেরাও থাকা অবস্থায় বিচারিক অফিসারদের খাবার ও জলও পর্যন্ত দেওয়া হয়নি। আরও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, রাত 12টার পরে অবশেষে অফিসারদের মুক্ত করা হয়। ফেরার পথে তাদের ওপরে, তাদের গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়, লাঠি দিয়ে আক্রমণ করা হয়। আদালত এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছে। আদালতে কঠোর মন্তব্য, এই ঘটনা জুডিশিয়াল অফিসারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এটি শুধু তাদের ভয় দেখানোর চেষ্টা নয়, সুপ্রিম কোর্টের কর্তৃত্বকে কার্যত চ্যালেঞ্জ করা। এটি একটি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ। এটি ক্রিমিনাল কন্টেম্প্ট, আদালত অবমাননা হিসেবে গণ্য করা হতে পারে। রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা এতে প্রকাশ পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন যে নির্বাচন কমিশন পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে। জুডিশিয়াল অফিসারদের কর্মস্থল ও থাকার জায়গায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের পরিবারের নিরাপত্তা সম্পর্কেও ব্যবস্থা নিতে হবে। একসঙ্গে 3 থেকে 5 জনের বেশি লোককে বিডিও অফিসে প্রবেশ করতে দেওয়া যাবে না। কোনো জায়গায় 5 জনের বেশি জমায়েত করা যাবে না। মানে যেখানে যেখানে অফিসাররা কাজ করতে যাবেন সেখানে যেন কোথাও
ওই 5-6 জনের বেশি কাউকে জমায়েত করতে দেওয়া যাবে না, এটা একদম কঠোরভাবে নির্দেশ করেন। এছাড়া প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেন যে প্রধান সচিব, ডিজিপি, জেলা শাসক ও এসএসপিকে শোকজ করা হয়েছে, মানে কারণ দর্শাও নোটিশ করা হয়েছে এবং 6 এপ্রিল তাদেরকে অনলাইনে উপস্থিত থাকতে বলা হয়েছে। এটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়ে সিবিআই বা এনআইএকে তদন্ত করার জন্য বলে দিয়েছেন, অর্থাৎ সিবিআই বা এনআইএ তারা তদন্ত করবেন এবং এই বিষয়টি যা রিপোর্ট হবে সেটা সরাসরি সুপ্রিম কোর্টে জমা দেবে। আর এই খবর শোনার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভয় পেয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাত্রি থেকে কোনো একটা বক্তব্য রাখেননি, রেখেছেন কি আপনারা পেয়েছেন? এইরকম একটা সিচুয়েশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল রাত্রিবেলায় কোনো একটা স্টেটমেন্ট দেওয়া, এটাই হওয়া উচিত। কোনো একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য এইভাবে আসা উচিত, কিন্তু তিনি আজ একটা জনসভায় গিয়ে বক্তব্য রাখছেন এবং সেখানে বলছেন যে এটা আমি জানতামই না, আমার কাছে কোনো খবর আসেনি, আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে খবরটা পাই এবং তারপর আমি যথাযথ চেষ্টা করি। ভাবুন আপনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, কিন্তু আমরা গোটা রাজ্য জেনে যাচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে, তিনি জানেন না। অথচ তার কাছে খবর গিয়েছিল, তার কাছে খবর পাঠানো হয়েছিল বলেই কিন্তু অভিযোগ যে তার কাছে গেছে, তাদের প্রশাসনিক দপ্তরে খবর পাঠানো হয়েছে, সব করা হয়েছিল। তাহলে প্রশাসনিক দপ্তরের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি যোগাযোগ নেই? তিনি কি পদত্যাগ করেছেন মানে সব কিছু ছেড়ে দিয়েছেন? তার কি কোনো যোগাযোগ নেই? এই প্রশ্নগুলো ওঠে। কিন্তু এই সমস্ত কিছু বলার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে এগুলো আপনারা বন্ধ করুন, তখন বুঝতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। আসলে তিনি কি বলেছেন একবার আপনি শুনুন। মনে রাখবেন, লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? আপনারা ঘেরাও করবেন না, আপনারা কিছু করবেন না। আচ্ছা, আপনাদের মনে আছে কি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। একবার যদি খেপে যায় না, তারা যদি একবার ঘেরাও করে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো উস্কানি দিয়েছিলেন, আমরা তো জানি। এই ঘটনার জন্য আজকে তিনি দায় চাপাচ্ছেন কোথায় হায়দ্রাবাদ থেকে আসা কারোর নামে বা কোথাও এই রাজ্যে কোনো কমিউনাল লোকের নামে। কিন্তু এই রকম উস্কানি তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তারই তো উস্কানি ছিল। একবার যদি ঘিরে নেয় 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। যদি 13টা বাজাতে না চান, মনে আছে আমরা আছি বলে তাই আপনারা ঠিক আছেন, এই যে কথাগুলো বলেছিলেন না, এই কথাগুলো কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছিলেন। কিন্তু এখন হয়ে গেছে মুশকিল, কারণ সুপ্রিম কোর্টের এই যে আদেশ এসছে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে যেভাবে দেখেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে ভোটের আগে এই যে পরিস্থিতি তৈরি করে ফেলেছেন, তার এই উস্কানিতে কাজগুলো হয়ে গেছে। এর ফলটা কিন্তু সুদূর প্রসারী এবং এর ফলটা মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক করেছেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে।
ভয় পাচ্ছেন তিনি। আসলে এই রাষ্ট্রপতি শাসন জারি করার চেয়ে বেশি ভয় পাচ্ছেন এই যে মাথাগুলো আছে, যে সমস্ত গুন্ডা আছে, যারা ঘেরাও করে, যারা মারপিট করে, যারা ক্রিমিনাল আছে, ওই মোথাবাড়ি অঞ্চলে বা কালিয়াচক থানায় যারা আগুন জ্বালিয়েছিল, এই সমস্ত তো তৃণমূলের প্রোডাক্ট। তো তৃণমূলের এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু সিবিআই এনআইএ হলে অ্যারেস্ট হয়ে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে এখন তো আর ট্যাপও করা যাবে না, তাই তিনি ভয় পেয়েছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন উস্কানি দেন তখন ভাবেন না যে উস্কানি দিচ্ছি এদের তো কেউ গ্রেপ্তার করবে না, কিন্তু সিবিআই এনআইএ হলে তার হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তার হাত থেকে সমস্ত গেম বেরিয়ে গেছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো আর গেম নেই। তিনি উস্কানি দিতে গিয়েছিলেন, কিন্তু দেখেছেন উস্কানি দেওয়ার ফল কী হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এবং গোটা দেশ অবাক হয়ে দেখেছে কীভাবে বিচারপতিদের পর্যন্ত ঘিরে রেখে দিয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিতে কার্যত রাস্তায় নেমে আন্দোলন করা এই সমস্ত জিহাদি মানসিকতার লোকেরা তারা ঘেরাও করছে, তারা মারছে, তারা মারতে যাচ্ছে, তারা ভুলেই গেছে যে কাদের মারছে। এরা বিজেপি কর্মী নয় যে তাদের মারলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কিছু করবে না, বেঁচে যাব। এটা বিচারক, তাদেরকে পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তারা এসছেন এই এসআইআর নিয়ে, যাতে সমস্ত মানুষ সঠিকভাবে নাম থাকে তার জন্য। আর তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন মমতা ব্যানার্জি, এবং খেপিয়ে তোলার ফলটা পেয়েছেন আজকে, যে সিবিআই এবং এনআইএ হলে পারেই তার দলের লোকগুলোই অ্যারেস্ট হবে। এই যে উস্কানি ফুস্কানি দিচ্ছে, কে আসছে ও আসছে, দেখবেন অ্যারেস্ট হচ্ছে সব কটা তৃণমূলের মাথা হবে, কারণ তারাই করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্টেজে দাঁড়িয়ে ঘিরে নেওয়ার গল্প করেছিলেন, সেই গল্পের পরিপ্রেক্ষিতে থেকে এগুলো হয়েছে। এগুলো আমরা সবাই বলতে পারি, কারণ এই অভিযোগ প্রত্যেকটা জায়গা থেকে বিরোধীরা করছে, এবং আমাদের অনুমান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই এই সমস্ত কাণ্ড হয়েছে। তার উস্কানি শুনেই কেউ না কেউ এইসব কাণ্ড ঘটিয়ে ফেলছে। আর চারিদিকে টায়ার জ্বালানো, আগুন জ্বালানো, এইসব কেন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এইসব যদি চলতে থাকে তাহলে সিবিআই আর এনআইএ টপ 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 করে সব কটাকে ধরে নেবে। যাদের দাপটকে কাজে লাগিয়ে তৃণমূল কার্যত বিভিন্ন গ্রাম অঞ্চল সব জায়গায় ভয় দেখিয়ে মানুষকে ভোটদান থেকে বিরত রাখে, তারা প্রত্যেকে অ্যারেস্ট হয়ে যাবে। আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটটা তৃণমূল পেত সেটাও পাবে না। তাই ভয় পেয়ে গেছেন মমতা ব্যানার্জি। যে মমতা ব্যানার্জি ঘেরাও করার কথা বলেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা কিছু করবেন না। আপনারা কি চান না বাংলা ভালো থাকুক? রক্ষা করুন, মালদাকে রক্ষা করুন, মুর্শিদাবাদকে রক্ষা করুন, কিন্তু দেরি হয়ে গেছে। এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। বাংলা জনগণকে আজকে বুঝতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আজকে কোন জায়গায় গেছে, যেখানে গিয়ে বিচারকদের পর্যন্ত এরা ছাড়ছে না। আগামী দিনে আপনাকে আমাকে ছাড়বে? সামান্য কোনো পান থেকে চুন খসলেই এরা কার্যত ঘেরাও করবে, ভাঙচুর করবে, আগুন লাগাবে, কোথাও হয়তো হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো ঘটনাও ঘটিয়ে দেবে। কারণ মাথার উপর তখন যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ থাকে, ভাববেন একবার, নাকি বদলাবেন? বদলে দিলে সব কিছু শুধরে যাবে। এই যে ট্যাফও করা, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই যে আক্রমণ করে দেওয়া, কথায় কথায় ঘেরাও করবো, আগুন জ্বালাবো, টায়ার পোড়াবো, বাস জ্বালাবো, ট্রেন জ্বালাবো, এ সব বন্ধ হয়ে যাবে, একদিনে বন্ধ হয়ে যাবে পরিবর্তন হলে। আপনি কোনটা চান জানাবেন? আপনার ছেলেমেয়ের সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ, যেখানে চাকরি থাকবে, যেখানে শিক্ষা থাকবে, যেখানে সব কিছু ঠিকঠাক থাকবে, সেটা চান? নাকি এইরকম একটা রাজত্ব যেখানে কথায় কথায় ঘেরাও হবে, আগুন জ্বালানো হবে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো হিন্দু হওয়ার অপরাধে গলা কাটা হবে, সেটা চান? দুর্বৃত্ত, দুর্নীতি, ভ্রষ্টাচার এগুলো থাকবে, এটা চান? একদিকে ভয় আর একদিকে ভরসা, কোন দিকে আপনি জানাবেন? কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। আর আপনি জানাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভয় পেয়েছেন নাকি পাননি? আমারও জানতে ইচ্ছা করছে, তাই না? উত্তরটা দিয়ে যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।